হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো তোমরা দেখো, প্রত্যেক দিন আগের যেগুলোতে আমরা ক্লাস নাইনের প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন সলভ করছিলাম, এবং প্রত্যেক দিন মোটামুটি আমরা 40টা করে এমসিকিউ সলভ করছিলাম। তো আজকে আমরা কিন্তু চ্যাপ্টার নম্বর 4, 4 নম্বর চ্যাপ্টার নিয়ে এসেছি ক্লাস নাইনের, যেটা হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। অলরেডি আমরা 3টে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, 3টে চ্যাপ্টারের মাল্টিপল চয়েস কমপ্লিট করে ফেলেছি। আজকে তার 4 নম্বর চ্যাপ্টার, এবং এইভাবে করে আমরা ক্লাস 9 এর 5টা চ্যাপ্টার অ্যান্ড ক্লাস 10 এর 5টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ কোশ্চেন সলভ করব। ঠিক আছে? আর এই এমসিকিউ গুলো কিন্তু সবগুলোই বাছাই করা। ঠিক আছে? মোটামুটি আসার মতো এরকম কোশ্চেনগুলোই কিন্তু আমরা এখানে সিলেক্ট করেছি। তো চলো তাহলে আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে, ভাইরাস আক্রান্ত কোন কোষ থেকে বা ভাইরাস আক্রান্ত যে কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন খরিত হয়, অ্যান্টিভাইরাল যে প্রোটিন খরিত হয় তা হলো। তাহলে ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন খরিত হয় সেগুলোর নাম কি? তাহলে বলছে ইন্টারফেরন, এইচসিএল, লাইসোজাইম এবং কোনোটিই নয়। তাহলে দেখো অপশনগুলোতে তুমি যদি একটু ভালো করে নোটিস করো, এইচসিএল, এইচসিএল তো কখনোই খরিত হতে পারে না। এইচসিএল কখনোই খরিত হতে পারে না, কারণ এইচসিএল ভাইরাসকে আরো ধ্বংস করতে সাহায্য করে, তাহলে এইচসিএল তো হবেই না। লাইসোজাইমের মধ্যে অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে, তার মানে অ্যান্টিভাইরাল প্রপার্টি মানে ভাইরাস আক্রান্ত কোষ থেকে কিন্তু এটা খরিত হয় না। আর কোনোটি নয়, এটা তো অপশনের মধ্যে যাচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইন্টারফেরন। তার মানে ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন খরিত হয় সেটা কিন্তু ইন্টারফেরন। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক তথ্য? তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক তথ্য? কি বলছে? রাইজোবিয়ামগুলি সিম গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে থাকে, নাইট্রোজেন সংবধন করতে পারে, মিথজীবী প্রকৃতির সবকটি। তাহলে আমরা দেখেছি যে রাইজোবিয়ামগুলো কিন্তু সিম জাতীয় গাছের মূলে বসবাস করে। সিম জাতীয় গাছের মূলে বসবাস করে। মূলে কিভাবে বসবাস করে? মূলের মধ্যে এই টিউমার লাইক স্ট্রাকচার তৈরি করে। এগুলোকে বলা হয় অর্বুদ। এগুলোকে বলা হয় অর্বুদ। ঠিক আছে? এগুলোকে বলা হয় অর্বুদ। তাহলে এই অর্বুদের মধ্যে বসবাস করে। ঠিক আছে? আর কি করে? তাহলে এই অর্বুদের মধ্যে যদি বসবাস করে থাকে তাহলে কি করে? এর মধ্যে এই যে দেখো, অর্বুদের মধ্যে এই রাইজোবিয়ামগুলো বসবাস করছে। এবার এই রাইজোবিয়ামগুলো কি করে? নাইট্রোজেন সংবধন করে। মানে বাতাস থেকে নাইট্রোজেনটা নিয়ে মাটিতে মিশিয়ে দেয়। আর তাহলে দেখো, এরা শিম জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করছে। তাহলে কি করছে? এরা এই রাইজোবিয়াম 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 করছে, এই সিম জাতীয় গাছকে কি করছে? নাইট্রোজেন দিচ্ছে, তাই তো? তার বিনিময়ে এই গাছগুলো কি করছে? প্ল্যান্ট এই রাইজোবিয়ামকে কি করছে? ফুড তৈরি করে দিচ্ছে। কি তৈরি করে দিচ্ছে? ফুড তৈরি করে দিচ্ছে। তাহলে দেখো, দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকছে। তাহলে এই রকম এই রকম যদি পুষ্টি পদ্ধতি চলে যায়, তাহলে এই পুষ্টি পদ্ধতিকে কি বলা হয়? মিথজীবী পুষ্টি। তাহলে দেখো, সিম জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে, এটাও ঠিক। তারপর হচ্ছে নাইট্রোজেন সংবধন করতে পারে, এটাও ঠিক। মিথজীবী প্রকৃতি, এটাও ঠিক। তাহলে আমাদের উত্তর হচ্ছে সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি? ডি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেনে চলে যায়। বলছে, স্পোডোপ্টেরা লিটুরা নামক পতঙ্গর লার্ভা বিনাশ করতে প্রয়োজন। তাহলে এটা একটা লার্ভার নাম দেওয়া আছে। এই লার্ভাটা বিনাশ করতে কোন ধরনের বিনাশকের প্রয়োজন? মানে কে এই লার্ভাটাকে বিনাশ করতে পারে? তাহলে এটা আমরা সেই জৈব প্রযুক্তি বিদ্যাতে দেখেছিলাম যে জৈবিকভাবে কিভাবে কোনো পতঙ্গকে ধ্বংস করা যায়, ঠিক আছে? বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করা যায়। তাহলে দেখো, এটা একদম ডিরেক্টলি কোশ্চেন তুলে দিয়েছে যে এই যে যখন গ্র্যানুলোসিস ভাইরাস আছে, এই গ্র্যানুলোসিস ভাইরাসটাই কিন্তু কেবলমাত্র এই লার্ভাটাকে ধ্বংস করতে পারে। এই গ্র্যানুলোসিস ভাইরাসটাকে কিন্তু লার্ভাটাকে ধ্বংস করতে পারে। আচ্ছা, ব্যাসিলাস থুরিনজিয়াসিস কিন্তু পারে না। ব্যাসিলাস থুরিনজিয়াসিস কি হচ্ছে? জৈব প্রযুক্তিবিদ্যায় বিটি বিটি বিনজাল তৈরি করতে সাহায্য করে। বিটি বিনজাল তৈরি করতে সাহায্য করে। বিটি বিনজাল তৈরি করতে সাহায্য করে ব্যাসিলাস থুরিনজিয়াসিস। ঠিক আছে? সবকটি তো হচ্ছেই না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেনে চলে যাই।
নিচে কোনটি একটি জলবাহিত রোগ? ডিরেক্টলি বলো তোমরা, জলবাহিত রোগ কোনটা? যক্ষা, টিটেনাস, ডিপথেরিয়া, ডায়রিয়া। তাহলে যক্ষা, যদি আমরা এক এক করে অপশনগুলো এলিমিনেট করি, তাহলে যক্ষা কিন্তু আমাদের বায়ুবাহিত রোগ, এয়ারবাহিত রোগ, বায়ুবাহিত রোগ। টিটেনাস কি তোমরা নিজেরাও জানো, টিটেনাস কি। আচ্ছা, তারপরে ডিপথেরিয়া। এবং যদি আমরা জলবাহিত রোগ দেখি, তাহলে কিন্তু আমরা ইজিলি জানতে পারি যে জলের মাধ্যমে ডায়রিয়া, কলেরা এগুলো রোগ ছড়ায়। তাহলে ডায়রিয়া যেমন, তারপর হচ্ছে কলেরা, এটা কিন্তু জলের মাধ্যমে ছড়ায়। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে কোশ্চেনে চলে যায়। রোটা ভাইরাস শিশুদের যে রোগ সৃষ্টির জন্য দায়ী, রোটা ভাইরাস শিশুদের যে রোগ সৃষ্টির জন্য দায়ী, নিউমোনিয়া, যক্ষা, ম্যালেরিয়া এবং উদারাময়। তাহলে কোনটা? যদি যক্ষা, যক্ষা তো আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা যক্ষা রোগের জন্য দায়ী। ম্যালেরিয়া রোগের জীবাণুর নামও আমরা জানি, তাহলে নিউমোনিয়াও জানি। কিন্তু যদি আমরা দেখি রোটা ভাইরাস, তাহলে রোটা ভাইরাস কিন্তু শিশুদের উদারাময় রোগ সৃষ্টি করে। শিশুদের কি রোগ সৃষ্টি করে? উদারাময় রোগ সৃষ্টি করে। তার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, অ্যান্সার। আচ্ছা, যেগুলো আমি বললাম না, নিউমোনিয়া, ম্যালেরিয়া, এগুলো কিন্তু তোমরা বইয়ে দেখবে, ঠিক আছে? কারণ এগুলো তোমরা এর আগেও পড়েছো। আমি যদি এখানে টোটালটা বলতে যাই, তাহলে প্রচুর টাইম লেগে যাবে, ঠিক আছে? তাহলে তারপরে কোশ্চেনে চলে যাই। কোন জীবাণু অন্ত্রে ভিটামিন বি 12 সংশ্লেষ করে? তাহলে এইটাও একটা মিথজীবিতার মধ্যে পড়বে, মিথজীবিতার মধ্যে পড়বে, মিথজীবিতার মধ্যে পড়বে। তার মানে দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকবে। তাহলে বলো তোমরা, কোন জীবাণু অন্ত্রে ভিটামিন বি 12 তৈরি করে? দেখো, ব্যাসিলাস সাবটিলিস, এটা তো হচ্ছেই না কোনো রকমের। তারপর হচ্ছে অ্যানাবিনা, অ্যানাবিনা তো আমাদের থাকেই না। রাইজোবিয়াম, এটা দেখলাম সিম জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করছে। তাহলে আমাদের বাকি থাকছে কি? ই কলি, এস্টেরিয়া কলাই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, ই কলি, ই কলি, ই কলি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা মানে অন্ত্রের মধ্যে ভিটামিন বি 12 তৈরি করে দেয়। তার মানে এরা আমাদের অন্ত্রে থাকছে, তার বিনিময়ে কি তৈরি করেছে? ভিটামিন বি 12 তৈরি করে দিচ্ছে। ক্লিয়ার? তারপরে চলে যায়। নিচে কোনটি নাইট্রোজেন সংবর্ধন করতে পারে? মানে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে মানে এয়ার থেকে, নাইট্রোজেনটা নিয়ে মাটিতে মিশিয়ে দিতে পারে। এটা কি? সয়েল, সয়েলে সয়েলে মিশিয়ে দিতে পারে। তাহলে যদি দেখি, তাহলে আমাদের এটা সঠিক উত্তর কি হবে? ১ নম্বর প্রোটোজোয়া, সায়ানোব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড ছত্রাক, এগুলোর মধ্যে কোনটা হবে? দেখো, প্রোটোজোয়া, প্রোটোজোয়া আমরা কিন্তু যদি দেখি, তাহলে প্রোটোজোয়া কি তোমরা নাম শুনেছো এর আগে? যেটা নাইট্রোজেন সংবর্ধন করতে পারে? কখনোই না, কারণ প্রোটোজোয়া কখনোই নাইট্রোজেন সংবর্ধন করতে পারে না। ক্লিয়ার? তারপরে চলে আসি ভাইরাস, ভাইরাস তো নাই, ভাইরাসেও না, ছত্রাকেও না, কারণ ছত্রাকও নাইট্রোজেন সংবর্ধন করতে পারে না। তাহলে নাইট্রোজেন যদি সংবর্ধন করতে পারে, একমাত্র পারে ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবর্ধন করতে। কোন ব্যাকটেরিয়া? সেটা সায়ানোব্যাকটেরিয়া। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে সায়ানোব্যাকটেরিয়া। ক্লিয়ার? তাহলে বি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর, সায়ানোব্যাকটেরিয়া। ক্লিয়ার? তারপরে চলে যায়, বা সায়ানোব্যাকটেরিয়া আরেকটা নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, নীল সবুজ শৈবাল, ঠিক আছে? তারপরে কোশ্চেনে চলে যায়। অনাক্রম্যতার সঙ্গে যুক্ত কোন রক্তকোষ? এটা খুব ইজি কোশ্চেন। অনাক্রম্যতার সাথে, যেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ায়, ইমিউনিটির সাথে যুক্ত কোন রক্তকোষ? তাহলে যদি আমরা দেখি, রক্তকোষ আমরা দেখেছিলাম ৩ রকমের। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি, অ্যান্ড আরেকটা হচ্ছে অণুচক্রিকা বা প্লেটসলেট। তাহলে আরবিসি আমরা কখনোই দেখলাম না যে এটা ইমিউনিটির সাথে দায়ী। এটা কি করে? অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, হরমোন, এগুলো পরিবহন করে। ডব্লিউবিসি দেখলাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। এটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া,
ভাইরাস, ব্যাকটেরিয়া কিন্তু ধ্বংস করে। আর প্লেটলেট কি করে? ব্লাড, রক্ত সঞ্চালনে সাহায্য করে, ব্লাড ক্লটিং এ সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, অনাক্রম্যতার সঙ্গে যুক্ত কোন রক্তকোষ? তাহলে অনুচক্রিকা কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তবে এটা তো হচ্ছেই না, আরবিসিও তো হচ্ছে না। এবার চলে আসে ডব্লিউবিসি, আর বলা হচ্ছে কয়েক প্রকার ডব্লিউবিসি। এইবার সব ডব্লিউবিসি কিন্তু অনাক্রম্যতার সাথে দায়ী নয়, কারণ ডব্লিউবিসি আবার দু রকমের। যদি দেখি ডব্লিউবিসি এটা আবার দুই রকমের, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে দানাবিহীন। দানাবিহীন। দানাদারের মধ্যে কি আছে? একটা আছে নিউট্রোফিল, ২ নম্বর ইওসিনোফিল, আর ৩ নম্বর হচ্ছে বেসোফিল। ঠিক আছে, দানাবিহীনের মধ্যে লিম্ফোসাইট, আর একটা হচ্ছে মনোসাইট। এইগুলো হচ্ছে দানাদার আর দানাবিহীনের মধ্যে। যদি আমরা দেখি যে এই যে দেখুন নিউট্রোফিল কি করছে? নিউট্রোফিল হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া ভাইরাসকে এনগাল্ফ করতে সাহায্য করছে। ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করছে। বেসোফিল ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করছে। লিম্ফোসাইট যদি দেখি, লিম্ফোসাইট অনাক্রম্যতা গড়ে তুলছে। সেটা কি? বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। তাহলে দেখো আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে সবাই কিন্তু অনাক্রম্যতার সাথে যুক্ত নয়। তাহলে কয়েক প্রকার শ্বেত রক্তকণিকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কয়েক প্রকার শ্বেত রক্তকণিকা, যদি এরকম কোশ্চেন আসে। আর যদি এই অপশনটা না থাকে কয়েক প্রকার শ্বেত রক্তকণিকা, তাহলে ডিরেক্টলি আমরা অ্যান্সার দিয়ে দেবো ডব্লিউবিসি। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়। ডিপিটি টিকাটি যে রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয় সেটা কি? তাহলে এইটা কিন্তু দেখো, প্রথম ডি, তাহলে ডিপথেরিয়া, তাই তো? পিতে কি ফুল ফর্ম তোমরা বলো তাড়াতাড়ি। আর টিতে তো জানি আমরা টিটেনাস। তাহলে দেখো ডিপথেরিয়াও আছে, অপশনে আছে, টিটেনাও আছে, আর পিতে আছে পোর্টুরিয়াসিস। তার মানে কি এটা হচ্ছে হুপিং কাশি। তো দেখো এই ডিপিটি টিকাটা এই ৩টা রোগ যদি হয়, ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস, তাহলেই কিন্তু দেওয়া হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ডি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেনে চলে যায়। ইমিউনোগ্লোবুলিন অণুগুলি হলো এক প্রকার। ইমিউনোগ্লোবুলিন কি? এই ইমিউনোগ্লোবুলিন কি সেটা? ইমিউনোগ্লোবুলিন এক প্রকার শর্করা, প্রোটিন, ফ্যাট এবং সবকটি ইমিউনোগ্লোবুলিন। তাহলে ইমিউনোগ্লোবুলিন যদি এখানে দেখি, শর্করা, প্রোটিন, ফ্যাট সবকটি। আমরা এখানে ইমিউনোগ্লোবুলিন ওয়ান টাইপ অফ প্রোটিনও হতে পারে এবং ফ্যাটও হতে পারে। তো আমরা কিন্তু মেনলি এখানে অ্যান্সার করবো হচ্ছে ফ্যাট, সি নম্বরটা। তাহলে ইমিউনোগ্লোবুলিন এক প্রকার, অণুগুলো এক প্রকার ফ্যাট। ঠিক আছে, মানে ফ্যাট দিয়ে তৈরি হয়। তারপরে কোশ্চেনে চলে যায়। ভ্রূণের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে তা হলো, তাহলে ভ্রূণের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে সেটা কি? সক্রিয় ইমিউনিটি, নিষ্ক্রিয় ইমিউনিটি, কোষীয় ইমিউনিটি, যান্ত্রিক ইমিউনিটি। তাহলে যদি আমরা এখান থেকে এলিমিনেশন করি, তাহলে কখনোই যান্ত্রিক ইমিউনিটি হবে না, কোষীয় ইমিউনিটি হবে না। ঠিক আছে, তাহলে কি হওয়ার চান্স বেশি? দেখো, একটা হচ্ছে সক্রিয় ইমিউনিটি। সক্রিয় ইমিউনিটি কখন হবে? ভ্রূণের শরীরে সক্রিয় ইমিউনিটি হয় না যখন আমরা বাইরে থেকে ভ্যাকসিন নিই, তখন সক্রিয় ইমিউনিটি মানে কোনো একটা নির্দিষ্ট রোগের জন্য যখন নির্দিষ্ট ভ্যাকসিন নেওয়া হয় তখন সেটা সক্রিয় ইমিউনিটি তৈরি করে। তাহলে ভ্রূণের শরীরে কিন্তু এরকম কোনো কিছুই নাই। ভ্রূণের শরীরে তাহলে নিষ্ক্রিয় ইমিউনিটি তৈরি হয়। তাহলে ভ্রূণের শরীরে নিষ্ক্রিয় ইমিউনিটি তৈরি হয়, তার মানে অপশন বি নম্বরটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? কারণ ভ্রূণের শরীরে সব রকম ইমিউনিটি থাকে কিন্তু সেটা অতটা অ্যাক্টিভ না। ঠিক আছে, অতটা অ্যাক্টিভ না। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। ধান, ভুট্টা গাছের মূলে পাওয়া যায়। তাহলে ধান, ভুট্টা গাছের মূলে কি, কি পাওয়া যায়? যদি চলে যায়, তাহলে কি হচ্ছে? একটা হচ্ছে রাইজোবিয়াম, নস্টক, অ্যানাবিনা। তাহলে একটা করে এলিমিনেশন করি। অ্যানাবিনা কখনোই পাওয়া যাচ্ছে না, নস্টকও পাওয়া যাচ্ছে না। রাইজোবিয়াম সিম জাতীয় উদ্ভিদের মূলে পাওয়া যায়। তাহলে আমাদের কি হচ্ছে? অ্যাজোস্পাইরালাম, ধান ও ভুট্টা গাছের মূলে তাহলে অ্যাজোস্পাইরালাম পাওয়া যায়। এ নম্বরটা সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে চলে যায়।
নিচে কোন জীবাণুটি অন্ত্রে ভিটামিন বি12 সংশ্লেষ করে? আবারও একই কোশ্চেন চলে এসছে। আমাদের ই. কলি হচ্ছে ভিটামিন বি12 সংশ্লেষ করে। তারপরে চলে যায়, বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে পারে কোন জীবাণু? তাহলে বাতাসের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে পারে নস্টক, অ্যানাবিনা, থায়োব্যাসিলাস, অসিলেটেরিয়া। ঠিক আছে, তাহলে এটা তোমরা ট্রাই করো। বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে পারে কোন অণুজীব? তাহলে নস্টক, অ্যানাবিনা কি এখানে বলছো কোন অণুজীবটি? তাহলে অ্যানাবিনা, নস্টক এগুলো হবে না, অসিলেটেরিয়াও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে থায়োব্যাসিলাস, সি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, থায়োব্যাসিলাস হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে চলে আসি, স্পোরোজয়ের দশাটি যে রোগের জীবাণুর মানবদেহ সংক্রমণের দশা। স্পোরোজয়েড, তাহলে স্পোরোজয়েড ডেঙ্গু, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, যক্ষাতে তো হচ্ছেই না, ডিপথেরিয়াতেও হচ্ছে না, এবার ডেঙ্গু আর ম্যালেরিয়ার মধ্যে কনফিউজ। তার মানেটা কি হচ্ছে? স্পোরোজয়েড যদি দেখি, অ্যাকচুয়ালি স্পোরোজয়েড হয় ডেঙ্গুতে। ডেঙ্গুর ডেঙ্গুর রোগের একটা দশা স্পোরোজয়েড। ঠিক আছে, এই স্পোরোজয়েডটা কি হচ্ছে? মানব দেহে সংক্রমণের দশা। মানে যখন মানব দেহে স্পোরোজয়েড লার্ভা তৈরি হবে, স্পোরোজয়েড কন্ডিশন আসবে, তখন কিন্তু এই ডেঙ্গু রোগটা ছড়াবে। তখন সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, ডেঙ্গু। তারপরে চলে আসি, অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা কত? একটা যদি অ্যান্টিবডি দেখি, তাহলে অ্যান্টিবডি দেখলে পরে দেখবো এইরকম দুটো ভারী চেন আছে, এরকম দুটো ভারী চেন আছে, আর এরকম দুটো লাইট চেন আছে, এরকম দুটো লাইট চেন আছে। তাহলে কয়েকটা পলিপেপটাইড শৃঙ্খল আছে? পলিপেপটাইড শৃঙ্খল আছে দেখো, ভারী চেন দুটো, লাইট চেন দুটো, তার মানে টোটাল চারটি চারটি পলিপেপটাইড শৃঙ্খল আছে। ক্লিয়ার? তাহলে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল আছে? চারটি। তাহলে সঠিক উত্তর 4। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তারপরে চলে আসি, বসন্ত ভাইরাসের বংশগতি বস্তুটা কি? বসন্ত ভাইরাস। ঠিক আছে, তাহলে বসন্ত ভাইরাসের বংশগতির বস্তুটা কি হচ্ছে? দেখো, ভাইরাসের বংশগতি বস্তু হচ্ছে দু রকমের হতে পারে, মেবি ডিএনএ আর আরএনএ। আরএনএ যদি আরএনএ হয় তাহলে সেগুলোকে বলা যায় রেট্রোভাইরাস। ডিএনএ আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তাহলে আমরা যদি চলে যাই বসন্ত ভাইরাসের বংশগতি, মানে বসন্ত ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল কি? তাহলে ডিএনএ, আরএনএ, ডিএনএ ও আরএনএ এবং কোনোটি নয়। তাহলে দেখো, ডিএনএ আরএনএ তো দুটো তো খুব কমপ্লিকেশন থাকার জন্য, তাহলে আমরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিএনএ। বসন্ত ভাইরাসের ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু। ঠিক আছে, বসন্ত ভাইরাসের জেনেটিক বস্তু হচ্ছে ডিএনএ। তারপরে চলে যায়, কোন একটি রোগের ভ্যাকসিন সরি কোন রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন? বা যদি হ্যাঁ, কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন। তাহলে কোনো রোগের ভ্যাকসিন প্রথম কি আবিষ্কার করেন? এখানে চারজন সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, ল্যামার্ক ও ম্যান্ডেল। তাহলে প্রথম যে টিকা আবিষ্কার করেন সেটা কিন্তু এডওয়ার্ড জেনার। মেন্ডেল কিন্তু বংশগতি বা জেনেটিক আবিষ্কার করেন, জেনেটিক্স। ল্যামার্ক তো জেনেটিক্সের মধ্যে যায় না, ল্যামার্ক কিসের মধ্যে থাকে? ল্যামার্ক হচ্ছে বিবর্তন, বিবর্তনের মধ্যে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এডওয়ার্ড জেনার, এ নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যায়। তারপরের কোশ্চেন যদি চলে যায়, তাহলে আমরা দেখবো অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড, আবার সেম কোশ্চেন পড়ে গেছে, সি নম্বরটা। তাহলে চারটি আছে। তারপরে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তাহলে আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় কোনটি? তোমরা ট্রাই করো, নিউমোনিয়া, ডেঙ্গু, যক্ষা এবং ডিপথেরিয়া। তাহলে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তাহলে যক্ষাও ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ডিপথেরিয়াও ব্যাকটেরিয়া ঘটিত, নিউমোনিয়া তো ডিপথেরিয়া। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডেঙ্গু। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তার মানে বি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে চলে আসি, জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত টেট্রাহাইড্রেমা প্রজাতি হলো এক প্রকার পতঙ্গ নশকারী। তার মানে এইটা একটা কি হচ্ছে? এটা একটা অণুজীব দেওয়া আছে যেটা কিন্তু পতঙ্গকে বিনাশ করে দেয়। ঠিক আছে, কিন্তু সেই অণুজীবটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া, আর্দ্রপানি ও ছত্রাক?
তাহলে এইটা কিন্তু ডিরেক্টলি তোমরা অ্যান্সার করে নেবে আদ্য পানি, সি নম্বরটা সঠিক উত্তর। এটা হচ্ছে অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যায়। তারপরের কোশ্চেনে কোনটি ভাইরাস ঘটিত রোগ? একটা ভাইরাস ঘটিত রোগ হচ্ছে রুবেল্লা, ইনফ্লুয়েঞ্জা, মাম্পস এবং টাইফয়েড। তাহলে কোনটি ভাইরাস ঘটিত রোগ? তাহলে এখানে যদি ভাইরাস ঘটিত রোগ দেখি, তাহলে আমাদের টাইফয়েড হচ্ছে একটা ভাইরাস, সরি, ভাইরাস ঘটিত রোগ নয় বলেছে, এখানে হচ্ছে আমাদের টাইফয়েড একটা ভাইরাস ঘটিত রোগ নয়। ঠিক আছে, টাইফয়েড হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ নয়। বাদ বাকি রুবেল্লা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মাম্পস ভাইরাস, এগুলো কিন্তু সবই ভাইরাস ঘটিত রোগ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। আচ্ছা, ডেঙ্গু জ্বরের বাহক প্রাণীটি কি? ডেঙ্গু জ্বর যে বাহক প্রাণীটি, এই বাহক প্রাণীটির নাম কি? দেখো কি কি বলেছে, স্ত্রী অ্যানোফিলিস মশা, এডিস অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা এবং সিসি মশা। তাহলে এগুলো আমি ডিরেক্টলি যাচ্ছি না, আর ডিরেক্ট তোমরা স্ত্রী অ্যানোফিলিস মশা কি, কোন রোগ বহন করে সেটা তোমরা জানো, কিউলেক্স কোন রোগ বহন করে জানো, তারপরে সিসি মাসি কোন রোগ বহন করে জানো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এডিস মশা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা হচ্ছে এডিস মশা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর এডিস মশা। আচ্ছা, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগ বহন করে, আর স্ত্রী কিউলেক্স মশা কোন রোগ বহন করে, এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তারপরে যদি চলে যায় তারপরের কোশ্চেন। আচ্ছা, অ্যানাবিনা নামের নীলাভ সবুজ শৈবাল এবং অ্যাজোলা নামের ফার্নের পুষ্টিগত সম্পর্ক হলো। তাহলে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল এবং অ্যাজোলা নামের ফার্নের পুষ্টিগত সম্পর্ক কি? তাহলে তাহলে দেখো, অ্যাজোলা একটা ফার্ন আর অ্যানাবিনা একটা কিন্তু নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, তো এদের পুষ্টিগত সম্পর্ক কি? এদের পুষ্টিগত সম্পর্ক হচ্ছে মিথ্যজীবী। মানে মিথ্যজীবী মানে কি? এই দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকে। নীলাভ সবুজ শৈবাল কি করে আর অ্যাজোলা কি করে? এরা দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকে, দুজন দুজনের দিকে সাহায্য করে। আর মিথ্যজীবী হচ্ছে মরা গলা পচা জিনিসের উপর জন্মায়, সেগুলো হচ্ছে মিথ্যজীবী। যেমন ছত্রাকটা মরা গলা পচা জিনিসের উপর জন্মায়, এগুলো হচ্ছে মিথ্যজীবী পুষ্টি। পরজীবী পুষ্টি যখন একজন আরেকজনের উপর বসবাস করে, যেমন আমাদের মানুষের পেটে কৃমি থাকে বা মাথায় উকুন থাকে, এগুলো হচ্ছে পরজীবী। ঠিক আছে, তো তারপর তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে কোশ্চেন চলে যায়, নিচে কোনটি আদ্য পানি জাতীয় জীবাণু? কোনটি আদ্য পানি জাতীয় জীবাণু? এইচআইভি, প্লাজমোডিয়াম, ভিব্রিও কলেরি এবং রুবেল্লা। তাহলে যদি দেখো, এইচআইভি হিউম্যান ইমিউনো ভাইরাস, এটা কিন্তু ভাইরাস। তারপর যদি চলে যায় ভিব্রিও কলেরি, এটাও কিন্তু আমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে হবে। রুবেল্লা, তোমরা বলো রুবেল্লা কি হবে? রুবেল্লা, রুবেল্লা ভ্যাকসিন আমরা দিতে যাই, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। রুবেল্লা কি ভাইরাস ঘটিত আর ব্যাকটেরিয়া ঘটিত? তাহলে আমাদের এখানকার সঠিক উত্তর হয়ে যাবে, এখানকার সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমোডিয়াম। তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। প্লাজমোডিয়াম হচ্ছে একটা আদ্যপানি জাতীয় জীবাণু। ঠিক আছে, প্লাজমোডিয়াম একটা আদ্যপানি জাতীয় জীবাণু। তারপরে কোশ্চেন, কত রকমের হেপাটাইটিস রোগ হতে পারে? কত রকমের হেপাটাইটিস রোগ হতে পারে? তাহলে আমরা জেনারেলি জানি হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস বি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি 5 রকমের হেপাটাইটিস হয়, 5 রকমের হেপাটাইটিস হয়। ঠিক আছে, 5 রকমের হেপাটাইটিস হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায়, ডিপিটি টিকা দেওয়া হয়, এটা রিপিট হয়ে গেছে, তাহলে এখানকার সবকটি হবে, এটা ডি নম্বরটা সঠিক উত্তর। তারপরে চলে আসি, এইডস রোগের যে ধরনের জীবাণুর কারণে ঘটে, এইডস রোগ যে ধরনের জীবাণুর কারণে ঘটে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক। তাহলে এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, আর এইডস রোগের যে ভাইরাসটা সেটা হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস। তাহলে এইডস রোগ কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, এইডস রোগ কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। বি নম্বরটা সঠিক উত্তর, কারণ এইডস রোগের ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ভাইরাস। ক্লিয়ার? দেখো দেখো, তাহলে লাস্টের দিকে, শেষের দিকে কিন্তু ভাইরাস কথাটা দেওয়াই আছে, সেই জন্য এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ। তারপরে যদি চলে যায়, তারপরে ক্লস্ট্রিডিয়াম টিটেনি জীবাণুটি মানবদেহে কোন রোগ সৃষ্টি করে? তাহলে ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। বাদবাকি আমরা নিউমোনিয়া কে সৃষ্টি করে, এটাও তোমরা কমেন্টে জানাবে। যক্ষা তো জানোই, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম, আর কলেরা, এটাও জানাবে। দেখো, এগুলো কিন্তু টোটাল আমি যেদিন ক্লাস দেবো তার আগে তোমরা পড়ে রাখবে। যেমন এরপরে আমরা যে ক্লাসটা দেবো 5 নম্বর ক্লাসটা, সেটা কিন্তু আগেই চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখবে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করার সময় তোমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের এই শর্ট টাইমের মধ্যে টোটালটা ডেসক্রাইব করা সম্ভব হবে না। ঠিক আছে, আর নাহলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে। তাহলে তারপরে চলে যায়,
এইডস রোগের সম্পূর্ণ নাম কি? একটু আগেই বললাম এইডস রোগের সম্পূর্ণ নাম অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেভেলপমেন্ট সিনড্রোম। তাহলে ডেভেলপমেন্ট সিনড্রোম তো যাবেই না, ডেফিসিয়েন্সি সিস্টেম এটাও যাবে না, সিমটম যাবে না। অ্যাকচুয়ালি বি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে, বি নম্বরটা অ্যাকোয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে কোশ্চেন ওপিভি, ওপিভি এর পুরো নাম কি? তোমরা ট্রাই করো। ওপিভি এর পুরো নাম কি? ওপিভি এর পুরো নাম ওরাল পোলিও ভাইরাস, ওরাল পোলিও ভ্যাকসিন, অর্থ পোলিও ভাইরাস, ওরাল পটাটো ভাইরাস। অ্যাকচুয়ালি ওপিভি এর পুরো নাম আমরা কিন্তু জানি ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা হচ্ছে পোলিও ভ্যাকসিন বলে জানা যায়, পোলিও ভ্যাকসিন বলে জানা যায়, যেটা আমরা বাচ্চাদেরকে খাওয়াই 5 বছর বয়স অবধি, 5 বছর বয়স অবধি বাচ্চাদেরকে খাওয়ানো হয়, সেটা হচ্ছে কিন্তু ওরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি। ক্লিয়ার? তারপরে চলে যাই, পোলিও ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রমণ করে? পোলিও ভাইরাস মানবদেহের অ্যাকচুয়ালি দেখবে পোলিও রোগ হলে পারে সেটা পঙ্গু হয়ে যায়, ঠিক আছে? পঙ্গু হয়ে গেলে পারে মানে কি সেখানে স্নায়ুতন্ত্র ঠিকঠাক মতো কাজ করে না, তার মানে পোলিও রোগ স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে, তার সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তারপরে যদি চলে যায়, জীবাণু বহন করার সময় জীবাণু বহনকারী জীবের দেহে জীবাণুর জীবনচক্রের কোন দশা সম্পূর্ণ হয়? কোন দশা সম্পূর্ণ হলে তাকে কি বলা হয়? তাহলে কোনো একটা জীবাণু বহন করার সময় ধরে নাও যেমন হচ্ছে আম, যদি সিম্পল ভাবে বলা যায় যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, বা যদি এখানে দেখি যেমন ফার্স্ট শুয়োরের ক্ষেত্রে কিছু রোগ আছে, যেমন হচ্ছে শুয়োর দ্বারা বাহিত হয়, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, জীবাণুর বহন করার সময় জীবাণু বহনকারী জীবের দেহে কোনো একটা জীবের দেহে যখন জীবনচক্র সম্পূর্ণ হবে, যেমন মশার দেহে কিছু একটা জীবনচক্র সম্পূর্ণ হচ্ছে, তাহলে এই সমস্ত জীবনচক্র সম্পূর্ণ করে যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে কি ভেক্টর, বাহক, এবি উভয়ই এবং কোনটি নয়। অ্যাকচুয়ালি এরা হচ্ছে ভেক্টর। ভেক্টর মানে কি ওদের দেহে জীবাণুটার একটু জীবনচক্র সম্পূর্ণ করবে, আর বাহক মানে কেবলমাত্র বহন করে নিয়ে যাবে, ওদের দেহে কোনো রকম জীবনচক্র সম্পূর্ণ করবে না, এই জায়গাটা ক্লিয়ার করবে। বাহক হচ্ছে কেবলমাত্র এ জায়গা থেকে বি জায়গাতে বহন করে নিয়ে যাবে বাহক, বাট ভেক্টর এটা হচ্ছে বাহক। আর যদি ভেক্টর হয় এই জায়গা থেকে বি জায়গায় নিয়ে যাওয়ার সময় এ কিছুটা ডেভেলপ করবে, মানে এর দেহের মধ্যে কিছুটা জীবনচক্র সম্পূর্ণ করবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভেক্টর, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যাই, তারপরের কোশ্চেনে ব্যাসিলাস থুরিনজিয়েসিস হলো এক প্রকারের পতঙ্গ নাশকারী। ব্যাসিলাস থুরিনজিয়েসিস কি? ব্যাসিলাস থুরিনজিয়েসিস হচ্ছে এক প্রকার পতঙ্গ নাশকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই ব্যাকটেরিয়া দিয়ে বিটি বিঞ্জাল ব্যাসিলাস থুরিনজিয়েসিস বিঞ্জাল, বিঞ্জাল মানে বেগুন, বিঞ্জাল বেগুন বা বিটি কটন বানানো হয়, ক্লিয়ার? তাহলে পতঙ্গ নাশকারী, এটা কিন্তু সায়েন্টিস্টরা বানিয়েছে, ডেভেলপ করেছে, ঠিক আছে? তারপরে কোশ্চেন চলে যায়, এইচআইভি ভাইরাসটির বংশগত বস্তু কি? এইচআইভি ভাইরাসের যদি বংশগত বস্তু দেখি, তাহলে এইটা একদম সিম্পল কোশ্চেন, আর এন এ, আর এন হচ্ছে এইচআইভি ভাইরাসের বংশগত। আর একটা কি? টিএমভি ভাইরাস, টিএমভি ভাইরাসের বংশগতি বস্তু হচ্ছে আর এন এ। টোবাকো মোজাইক ভাইরাসের বংশগতি বস্তু হচ্ছে আর এন এ। আবার কোভিড কোভিড 19 এটাও আমাদের বংশগতি বস্তু হচ্ছে আরএনএ। আর এই আরএনএ যুক্ত ভাইরাসগুলোকে বলা হয় রেট্রোভাইরাস। আরএনএ যুক্ত ভাইরাসগুলোকে বলা হয় রেট্রোভাইরাস। তারপরে যদি চলে যায় তারপরে যদি চলে যায় আগ্রাসীধর্মী কুফার কোষ কোথায় বর্তমান থাকে? যদি আগ্রাসীধর্মী কুফার কোষ, তাহলে সিম্পল ভাবে মনে রাখবে এই আগ্রাসীধর্মী কুফার কোষ মানে কুফার কোষ যকৃতে থাকে, কিন্তু কুফার কোষ যকৃতে থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা। এরা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে, ঠিক আছে? এটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। ক্লিয়ার? এই অবধি হয়ে গেল। তাহলে আজকে এই অবধি। নেক্সট ক্লাসে আমরা কিন্তু 5 নম্বর চ্যাপ্টার যেটা আছে ক্লাস 9-এ সেটা আলোচনা করব। তো ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যেই শেষ করা গেল। আর বাদবাকি অনেকটাই হোমওয়ার্ক বা অনেকটাই কোশ্চেন তোমাদের দেওয়া গেল, যেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কারণ সবগুলো ডিসকাস করতে গেলে বা সবগুলো পয়েন্ট ডিসকাস করতে গেলে প্রচুর টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের বাদবাকিগুলো হোমওয়ার্ক থাকলো। এবার তোমরা কিন্তু সেই চ্যাপ্টারগুলো পড়বে। মানে আমি কোশ্চেন সলভ করছি তেমনটাই নয়।
তোমরা নিজেরাও পড়বে, নিজেরাও পড়েও যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্টে জানাবে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, ঠিক আছে? এবং তোমাদের কোনো সাজেশন থাকলে পারে। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডের মধ্যেও এটা সার্কুলেট হতে পারে। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, সবাইকে আজকের মতন থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।